আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আমরা এর আগের ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে ডাকসু নির্বাচনে কি হতে যাচ্ছে, কি হতে পারে। তো মোটামুটি ভাবে আমাদের যে ধারণা বা বিশ্লেষণ ছিল তেমনটি হয়েছে। এর বাইরে ব্যতিক্রম ঘটেনি। শিবির ফুল প্যানেলে বিজয়ী হয়েছে এবং তেমনটি হওয়ার কথা, কারণ প্রশাসনের সর্বোচ্চ মহলে বসে আছে জামায়াত শিবির। নির্বাচন এখানে একটি উপলক্ষ মাত্র। এই নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতা গ্রহণ ছিল তাদের মূল লক্ষ্য, এবং ঢাকা ইউনিভার্সিটিতে তাদের প্রাতিষ্ঠানিক একটি ক্ষমতার রূপ দেয়া, এটি ছিল এই নির্বাচনের মূল লক্ষ্য, যেটি তারা করতে সক্ষম হয়েছে। এবং জামায়াত শিবির তাদের প্ল্যানে সাকসেসফুল হয়েছে এবং বিএনপি জামায়াতের এই প্ল্যানের কাছে পুরোপুরি ধরাশায়ী হয়েছে। দর্শক, আমরা কিছু শিরোনাম দেখি, তারপরে আমরা বিশ্লেষণে যাব। ছাত্রদল নেতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাক বিতণ্ডা, এটি ডেইলি স্টারের একটি নিউজ। তারপরে আমরা দেখি স্বাধীনতা বিরোধী শিবিরকে তো ডাকসুতে সুযোগ দেওয়ার কথাই ছিল না। এটি একটি টক শোতে, গ্লোবাল টিভির টক শোতে এই কথা বলা হচ্ছে। ডাকসু নির্বাচনেই শিবিরের ব্যয় 15 কোটি টাকা, একটি হলে ব্যয় 35 লক্ষ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতির বেয়াদবি ছুটায় দেওয়ার হুমকি জামায়াত নেতার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 12 জন আইনজীবী থাকতে শিশির মনির কেন দায়িত্ব পান? আর সর্বশেষ যেটি দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে, বা আলোচনা শুরু করতে চাই, প্রথম আলোর একটি নিউজ। সম্পাদকীয় 12টি পদ, তার মধ্যে 9টি পেয়েছে শিবির প্যানেল সমর্থিত। সহসভাপতি সহ 9টি প্যানেলই, 12টির মধ্যে 9টি পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। আর শিবিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন উমামা ফাতেমা। যাই হোক দর্শক, আমরা আজকে যেটি নিয়ে আলোচনা করতে চাই, আমরা বলেছিলাম যে এই বা বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম যে এই নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরকে যে কোনো ভাবেই হোক জয়ী করা হবে। এর মূল কারণ হচ্ছে, এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচনের একটি ডামি। মানে এই নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচনে কি হতে পারে বা কিভাবে সেটি করা হবে তার একটি ডামি প্রদর্শনী করা হলো। আরেকটি বিষয় হচ্ছে, ছাত্র শিবিরের যে ক্ষমতা সেটি এখনো ছাত্রদল দেখতে পায়নি। 90-র দশকে দেখেছিল, তারপরে 2001 পরবর্তী সময় কিছুটা দেখেছে। অনেক দিন ধরে বাংলাদেশের জনতা ছাত্র শিবির যে কি জিনিস সেটি দেখা থেকে বঞ্চিত রয়েছে, সেটিও দেখার সুযোগ করে দিল। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো ছাত্র শিবির সক্রিয় ছিল না। সেই ছাত্র শিবিরকে শুধু সক্রিয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষমতায় বসানোর যে নীল নকশা সেটিকে এই নির্বাচনের মাধ্যমে বাস্তবায়ন করা হলো। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকার বাইরেও অন্তত কমপক্ষে 11টি পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এবং আরো অন্য জায়গাতে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ জাহাঙ্গীরনগরে যেই নির্বাচনগুলো হবে সবগুলোতে প্রায় একই ধরনের চিত্র আমরা দেখতে পাবো, এটি নিশ্চিত থাকা যায়। কিন্তু কথা হচ্ছে, ছাত্র দল কি এটি মেনে নিবে? এবং ছাত্র দলকে ইতিমধ্যে শিবির কর্তৃক নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এখন ছাত্র দলের সক্ষমতা রয়েছে শিবিরের মোকাবেলা করার, কিন্তু সামগ্রিকভাবে বিএনপির সেই সক্ষমতা কি আসলেই রয়েছে জামায়াতকে মোকাবেলা করার মতো? এখানে একটি বড় প্রশ্ন রয়েছে। দর্শক, যদি আসলে আমরা পেছনের দিকে তাকিয়ে দেখি, রাজনীতিতে বিএনপি চিরদিন সেই 90-র দশক থেকে শুরু করে জামায়াতের উপর ভর করে রাজনীতি করে এসেছে। এবং মাঠের রাজনীতি যখন প্রয়োজন হয়েছে, জামায়াতই কিন্তু মাঠের রাজনীতিটা বিএনপির হয়ে জমিয়েছিল। আন্দোলন, মিছিল, মিটিং, যেখানে যা প্রয়োজন এগুলো কিন্তু জামায়াত বা শিবির এটি সংগঠিত করত। এবং
তার যে ফল সেটি বিএনপি ভোগ করেছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু জামায়াত তাদের মূল প্রতিদ্বন্দ্বী দল, তাদের সাথে নেই, কাজেই বিএনপি যে আন্দোলনের বা মাঠের লড়াইয়ের যেই কার্যক্রমগুলো দরকার, যে প্রস্তুতিগুলো দরকার, সেগুলি কি আসলেই করতে পেরেছে? নাকি জামায়াতের এই যে নির্বাচনী কৌশলের কাছে যেরকম ধরাশয়ী হলো, রাজনৈতিক অন্যান্য কৌশলেও বিএনপি ধরাশয়ী হবে? এবং সামনে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি জামায়াত, এনসিপি, হেফাজতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র চরমোনাই সহ তথাকথিত যে ইসলামপন্থী দলগুলো রয়েছে, তারা মিলে একটি সরকার গঠন করে, অবাক হওয়ার মতন কিছু আছে বলে আপনারা মনে করেন? আমাদের বিশ্লেষণ কিন্তু তাতে অবাক হওয়ার মতো কিছু আছে বলে আমরা মনে করি না। এবং বিএনপি যদি সেই নির্বাচনে 30-40টি বা সর্বোচ্চ 50টি আসন পায়, তাতেও অবাক হওয়ার মতো কিছু নেই। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, জাতীয় পার্টিকে হয়তো তার ততদিনে নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়ার ব্যবস্থা করা হবে, আবার কোনো নতুন ইস্যুকে কেন্দ্র করে জাতীয় পার্টিকে ব্যান করা হবে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখা হবে। স্বাভাবিকভাবেই তখন মাঠ ফাঁকা থাকলো শুধু বিএনপি। বিএনপি যেই ধরি মাছ না ছুঁই পানি স্টাইলের রাজনীতি বা সিদ্ধান্তহীন রাজনীতি, সেই রাজনীতিতে বিএনপি আবারও পরাজিত, যেমন বর্তমানে জামায়াতের কাছে, শিবিরের কাছে পরাজিত হলো, ভবিষ্যতে নিশ্চয়ই আবারও পরাজিত হবে। এবং বিএনপি তখনও পস্তাবে। বিএনপির নেতাদের যে বড় বড় আস্ফলন, বড় বড় বক্তব্য, তখন আসলে আদতে কাজে আসবে বলে বিশ্লেষকগণ মনে করেন না, আমরাও তেমনটি মনে করি না। দর্শক, এটি একটি বড় প্রশ্ন। আপনারাও কি মনে করেন যে বিএনপি রাজনৈতিক যেই মার প্যাচ বা রাজনৈতিক কৌশলে জামাতের কাছে পরাজিত হচ্ছে, বিএনপি কি সেটি কাটিয়ে উঠতে পারবে, কাটিয়ে উঠতে সক্ষম হবে? বিশেষ করে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে বিএনপি যখন স্পষ্ট কোনো ভূমিকা রাখেনি বা বিএনপি স্পষ্ট স্ট্যান্ড না নেওয়াতে সাধারণ মানুষের বিএনপির প্রতি যে আস্থার জায়গাটি ছিল, সেটি কি এখনো বিএনপি ধরে রাখতে পেরেছে বলে আপনারা মনে করেন? আর বিএনপি তাদের যে তৃণমূলের চাঁদাবাজি বা তৃণমূল থেকে মাঠ দখল, ঘাট দখল, হাট দখল, এটি নিয়ে যতটা ব্যতিব্যস্ত আছে, তারা কি সামনের নির্বাচনকে কেন্দ্র করে যেই সাংগঠনিক তৎপরতা যেভাবে প্রয়োজন ছিল বা সংগঠনের অন্যান্য কার্যক্রম যেভাবে প্রয়োজন ছিল, সেটি কি করতে পারছে বলে আপনারা মনে করেন? বা সেটি কি করছে, মনোনিবেশ দিচ্ছে? নাকি তারা ব্যস্ত আছে চাঁদাবাজি নিয়ে? এটি একটি বড় প্রশ্ন। এবং সাধারণ মানুষ বিএনপি কে এই চাঁদাবাজ হিসাবেই এখন দেখছে বা এই কারণেই হয়তো অপছন্দ করছে। বিএনপি ঠিক 5ই আগস্টের পর পর যদি নির্বাচন হতো, তখন তাদের যে অবস্থান ছিল, যে জনপ্রিয়তাটা ছিল, একে তো সেই জায়গাতে বিএনপি নেই। যদি বর্তমানে আওয়ামী লীগ বা আওয়ামী জোট নির্বাচনে অংশগ্রহণ করতে পারত, তাহলে সেই ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু যদিও এই জোট নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এই যে জোট রয়েছে এনসিপি, জামায়াতে ইসলামী, মূল কথা হলো জামায়াত টোটাল সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। জামায়াতের জোট যেটি নিয়ন্ত্রণ করছে, বিএনপি কি এই চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারবে বলে আপনারা মনে করেন? নাকি বিএনপির রাজনীতির এই সিদ্ধান্তহীন বা সিদ্ধান্তহীনতা তাকে আবারও দীর্ঘমেয়াদী ভোগাবে? এই প্রশ্ন রেখে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।